নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার ভুতুড়ে গল্প, ভূতেরা বড় মিথ্যুক। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা অবশ্যই মজা পাবেন। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি খুব মজার হাসির ভুতুড়ে গল্প, ভূতেরা বড় মিথ্যুক। ভূতেরা বড় মিথ্যুক না, কথাটা আমার নয়। এ শহরের সবচেয়ে লম্বা পাড়ির বাসে দমদম এয়ারপোর্টের দিকে যাবার মুখে বেশ খালি হয়ে আসা বাসের একটি বেঞ্চিতে পড়ে থাকা বেওয়ারিশ একটি পুঁটলিতে ছেঁড়া খোঁড়া একটা খেরো খাতা পেয়ে মালিকের নাম ঠিকানা তাতে খুঁজে পেলে ফিরিয়ে দেবার আশ্বাস দিয়ে সেটা নিয়ে এসেছিলাম। সেই একম এবার দ্বিতীয়াম ভূত শিকারী দুর্গেয় পরিচয় সেই মেজকর্তাও একথা বলেননি। এই মন্তব্যটি হলো মুন্সি মুলুকচাঁদের। মেজকর্তার খেরো খাতা ঘাঁটতে ঘাঁটতে যার খোঁজ পেয়েছি। মুন্সি মুলুকচাঁদ মেজকর্তাকে বেশ একটু টিটকিরি দিয়েই বলেছিলেন কথাটা। যাদের পেছনে ছুটে ছুটে মাথার অর্ধেক চুল ঝরিয়ে ফেললেন, এতদিনেও তাদের একটু চিনলেন না। বারা আফসোস কি বাত কর্তা মশাই, আপনার জন্যে বারা দুঃখ হয়। আপনি এখনো জানেন না যে একদম 16 আনা সচ্চা আদমিরও ওপারে গেলে জবান ঝুটা হয়ে যায়। সব ভুল ভাল যেমন চায় কিস্সা শুনিয়ে দেয় আপনাদের। আর দেবে নাই বা কেন? তাদের যেরকম জ্বালাতন আপনারা করেন তাতে আপনাদের নিয়ে একটু বেয়ারা রসিকতা করে শোধ নিতে চাওয়া তাদের খুব অন্যায় কি? এই ধরুন, আপনাদের কি এক নয়া যন্ত্র এসেছে, কি ওই পেলেন চিট না পেলান কি যেন নাম? কাঠের একটা পান পাতার তলায় 3টে চাকা বসানো, যেখানে সেখানে যখন তখন একটু সুবিধে আর সময় পেলেই কজনে মিলে টেবিলের ওপর ওই পেলান চিনিয়ে আপনারা বসে যান। আপনারা কজনে ওই কাঠের পান পাতার ওপর হাত রেখে চোখ বুজে বসে যারা ওপারে গিয়েছে তাদের কথা ভাবেন, আর তাতেই মনে করেন ওপারের ওরা চুম্বকের টানে লোহার মতো ওই পেলান চিতে ভর করে তা যে চালায় তাতে এসে তারা সব ঠিকঠাক বলে। কিন্তু কেন আসে তা জানেন? আসে কখনো কখনো আপনাদের বুদ্ধি শুদ্ধির দৌড় দেখে আপনাদের নিয়ে একটু মজা করতে। যেমন 2-4টে অজানা খবর আপনাদের মনের লুকোনো পাতা থেকেই পড়ে নিয়ে আচমকা জানিয়ে দিয়ে তাক লাগানো। তাক লাগাবার পর ওই পান পাতা পেলান নাড়িয়ে যা লেখে তাতেই আপনারা ভয় ভক্তি বিশ্বাসে গদ গদ। সে যারা যা হয় হোক, আপনার মতো পাকা জহুরি কিনা ওদের কথা শুনে এমন ভুলটা করলেন? যার তার তো নয়, বলেছিলেন মেজকর্তা। কথা শুনেছি তো খোদ লালা রাজারামের। লালা রাজারামের? হেসেছিলেন মুন্সি মুলুকচাঁদ। হেসে তিনি কি বলেছিলেন আর তার জবাবে
কি বলেছিলেন মেজকর্তা, কথাটা উঠেছিল কি থেকে, আর কোথায় কেনই বা এমন সব কথা হয়েছিল তা স্বয়ং মেজকর্তার কাছ থেকে তার নিজের জবানিতে শোনাই নিশ্চয়ই ভালো। আশা তো দূরের কথা, তার খেরো খাতায় লিখেছেন মেজকর্তা, যা ভাবতে পর্যন্ত পারিনি তাই এবার সত্যি ঘটেছে একেবারে অবাক করে দিয়ে। কিন্তু অবাকই বা হই কেন? একটু ভেবে দেখলেই তো বুঝতে পারি যা সোজা আর হিসেব মাফিক তার চেয়ে উল্টোটা দুনিয়ায় বড় কম ঘটে না। এই যেমন মাছ ধরার বেলায় হামেশা দেখি বেশ করে আগে থাকতে চার ফেলে নিখুঁত সাজ সরঞ্জাম নিয়ে, একেবারে সেরা ছিপটিপ নিয়ে আর সবচেয়ে সরেস টোপ ফেলে যেখানে বসি সেখানে এবেলা ওবেলা ঘন্টার পর ঘন্টা ফাতনার ধ্যানই কতবার না সার হয়। আর তাইতেই বদমেজাজ নিয়ে ফিরে যেতে যেতে বেয়ারা কোনো আঘাটায় নেহাত হেলায় ফেলায় টোপ গাঁথা বড়শিটা একবার ছুঁড়ে দিয়েছি কি চোখের পাতা না পড়তে পড়তে চোঁ চোঁ কিসের টানে জলের তলায় ফাতনা উধাও হওয়ার সঙ্গে সুতো ছাড়ার বেগে হুইলের গোঙানি যেন আর থামতেই চায় না। ভাগ্য আর একটু ভালো হলে সেই দফাতেই শেষ পর্যন্ত হয়তো আধমনি একটি মাছের রাজাকে কাটা কলা গাছের ভেলায় চড়ে জল থেকে শেষ পর্যন্ত তুলে আনতে হতেও পারে। এ যাত্রায় আমার যা হয়েছে তা ঠিক ওই, আমার সেই চিরকেলে নেশার তাগিদে নয়, স্রেফ একটু বিদেশ ঘোরাফেরা আর সেই সঙ্গে যেটুকু তীর্থধর্ম হয় তা সারবার জন্যে কিছুদিনের মতো বেরিয়ে পড়েছিলাম। সময়টা মোটে ভালো নয় বলে অনেকে একটু বাধা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো ডাঙার পথ মারাচ্ছি না বললেই হয়। আমার নিজের ফরমাস দিয়ে বানানো বজরা মাঝি পাল্লাও সব আমার পুরনো পাকা লোক, যেখানে যাবার জলে জলেই যাব আর তাদের নিয়ে। ছোটখাটো তো নয়, প্রায় অকুল নদী, এপারে কিছু লোক দেখলে ওপারে গিয়ে ভিড়লেই হলো। সুতরাং আমার ভাবনাটা কিসের? তা সেরকম ভয় ভাবনার কিছু হয়নি এ পর্যন্ত। হেসে খেলে ভেসে ভেসে অমন দুটো মুল্লুক তো পার হয়ে এলাম। তার মধ্যে কখনো সখনো রাত বিরেতে গুরুম গারামের মতো যা আওয়াজ শুনেছি তা মেঘের ডাক যে নয় তা কে বলতে পারে। ওসব কিছুর বদলে যা হলো তা এই, কৃষ্ণপক্ষের নবমী দশমী, রাত তখন প্রথম প্রহর পার হয়েছে। মেঘে ঢাকা আকাশ যেমন অন্ধকার তেমনি অন্ধকার নদীর জল। স্রোত আর হাওয়ার সুবিধে নিতে যে পার ঘেঁষে বজরা যাচ্ছে সেখানকার সব কিছুও যেন গাঢ় কালির পুঁছ লাগানো। এরই মধ্যে হঠাৎ চমকে উঠে বড় মাঝিকে ব্যস্ত হয়ে ডাকলাম, দেওলাল দেওলাল দেওলাল, দেখতে পেয়েছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ কিছু? দেওলাল তখন আমার পাশেই এসে দাঁড়িয়েছে। একটু যেন দ্বিধা করে বললে, সরকার। তাহলে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? একটু ধমকের সুরে বললাম, বজরা রোখো, লাগাও ওই ঘাটে। কিন্তু কিন্তু সরকার। দেওলাল আমার ধমক খেয়েও সামান্য একটু আপত্তি করে। দিনকাল বড় খারাপ, একেবারে অজানা ঘাটে এমন করে বজরা ভিড়ানো কি? তাকে কথাটা শেষ করতে না দিয়েই আবার ধমকে উঠলাম, দিনকাল খারাপ তো কি? অজানা ঘাটে ওই একটা মানুষ আমাদের বজরা সমেত এতগুলো মানুষকে খেয়ে ফেলবে? মানুষটা আমার নাম ধরে ডাকছে, শুনতে পেয়েছ? এমন অসম্ভব জায়গায় ওই নাম ধরে ডাকাটা যত তাজ্জবি করুক, তা শোনার পর বজরা না থামিয়ে চলে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। যেখানে মানুষটাকে দেখেছি, বজরা এতক্ষণে স্রোতের টানে তা ছাড়িয়ে অনেকটা পথ এগিয়ে এসেছে। সেখান থেকে বজরা ঘুরিয়ে যথাস্থানে লাগাবার হুকুম দিয়ে দেওলাল আমার কাছে ফিরে আসবার পর বললাম, যাও, আমার কামরা থেকে বন্দুকটা বরং নিয়ে এসো।
দেওলাল বন্দুক আনতে গেল না। আনলে বজরা ঘাটে লাগবার পর রীতিমতো লজ্জাতেই পড়তাম, কারণ এমন একটা অসম্ভব জায়গা থেকে এমন অবিশ্বাস্যভাবে যে আমায় ডেকেছে সে আর কেউ নয়, লালা রাজারাম। তার সঙ্গে এই পথে দেখা হওয়ার ব্যবস্থা খত লিখে আগে থাকতেই আমাদের ঠিক হয়ে আছে। তা থাকলেও লালা রাজারামের এমন জায়গায় এ সময় এসে দাঁড়িয়ে আমার বজরা থামাবার জন্যে ডাক দেওয়াটা অবশ্য একেবারে অদ্ভুত কল্পনাতীত ব্যাপার। সেটা কেমন করে সম্ভব হলো? বজরা পাড়ে লাগবার পর তা থেকে বেশ কষ্ট করেই সেই আঘাটায় নেমে সেই কথাই রাজারামকে জিজ্ঞাসা করলাম। বললাম, এই এখানে এমন করে দাঁড়িয়ে কেন লালাজি? তোমার তো আমার সঙ্গে কাল সকালে দিলদার নগর ছাড়িয়ে সেই জামানিয়ার ঘাটে দেখা করার কথা। সেখানে কাল সকালে থাকতে পারবো না বলেই তোমায় যাওয়ার পথে ধরবার জন্যে এখানে দাঁড়িয়ে আছি, জানালো লালাজি। তার এ জবাবে বিস্ময়টা বাড়ল বই কমল না। বেশ একটু হতভম্ব হয়েই তাই বললাম, কি বলছো লালাজি? অন্ধকারে ঠিক ঠাউর করতে পারছি না, কিন্তু জায়গাটা চৌসা বলেই মনে হচ্ছে। এখান থেকে নদী দিয়ে জামানিয়া যেতে 50 মাইলের কম নয়। এই এতখানি রাস্তার মধ্যে ঠিক কোথায় দাঁড়ালে আমার বজরা ডেকে থামাতে পারবে তা তুমি ঠিক করলে কি করে? বুদ্ধ নয় বলেই ঠিক করতে পারলাম, জবাব দিয়ে লালাজি বেশ সোজাভাবেই রহস্যটা পরিষ্কার করে দিল। লালাজি এই অঞ্চলের 1 নম্বর কারবারি। এখানকার নদীর হারহদ্দ তার জানা, তাই এ পথে পূব থেকে পশ্চিমে যেতে ছোট বড় সব নৌকোকে স্রোতের প্যাঁচে এই জায়গাটিতে নদীর দক্ষিণ পাড় ঘেঁষে যেতে হবে জেনেই লালাজি এইখানে দাঁড়িয়েছিল আমার অপেক্ষায়। লালাজির এই ব্যাখ্যার পরও একটা দুটো প্রশ্ন মনে জেগেছিল, কিন্তু তা আর না তুলে বললাম, যাক, দেখা যখন হয়েই গেছে তখন বজরায় উঠে এসো। যেখানে যেতে চাও যেতে যেতে তোমার সব ব্যাপারটা শুনি। কিন্তু বজরায় উঠতে রাজি হলো না লালাজি। বললে, না, আমি বজরায় উঠবো না, তুমি বজরা এখানে মাঝিদের জিম্মায় বেঁধে রেখে আমার সঙ্গে এসো। হ্যাঁ, তোমার সঙ্গে যাব? এবার সত্যি একটু অস্বস্তির সঙ্গে বললাম, এখানে এই আঘাটায় নেমে কোথায় যাব তোমার সঙ্গে? হ্যাঁ, আর যাবই বা কেন? যেতে যেতেই সব বলছি, এসো বলে লালাজি অন্ধকারেই আঘাটায় পারবে ওপরে উঠতে লাগলো। লালাজির আবদারটা অত্যন্ত বেয়ারা হলেও অগ্রাহ্য করতে পারলাম না। লালা রাজারাম এদিকের এই সমস্ত তল্লাটের মস্ত বড় নামী লোক, শুধু অগাধ ধনী শেঠি নয়, মস্ত বড় দাতা। সারা দেশময় সব বড় বড় শহর আর তীর্থস্থানে কত ধর্মশালা যে সে বসিয়েছে তার ঠিক নেই। বাংলাদেশে ভাগীরথীর ধারে সব তীর্থস্থানে এমনই কিছু ধর্মশালা বসাবার ব্যবস্থা করবার সময় তার সঙ্গে আমার আলাপটা দোস্তিতে দাঁড়িয়ে যায়। এরকম একটা সাচ্চা মানুষ আমি খুব কম দেখেছি বলে সাক্ষাৎ দেখাশোনা না হলেও চিঠিপত্রে সে দোস্তিটা আমি ফিকে হয়ে যেতে দিইনি। যত বেয়ারা আজগুবি মনে হোক, এ রাত্রে তার ফরমাস শুনে তার সঙ্গে তাই না গিয়ে পারলাম না। সঙ্গে যেতে যেতে তার কাছে যা শুনলাম তা খুব দুঃখের হলেও একেবারে অভাবিত কিছু নয়। এ অঞ্চলে এখন দারুণ গণ্ডগোল। কুনওয়ারা সিং আরার কাছে জগদীশপুরে কোম্পানির গোড়াপল্টনের কাছে হেরে গেছে। তার সঙ্গে যোগ ছিল বলে কোম্পানির ফৌজ রাজারামের জামানিয়ার কুঠির ওপর চড়াও হয়ে সব লুটপাট করে নিয়ে গেছে। সেখানে আর তার থাকবার উপায় নেই বলেই লালা রাজারাম আমার জন্য এখানে এসে দাঁড়িয়ে আছে। কিন্তু কি দরকার ছিল অত বড় বিপদের পর তোমার এত কষ্ট করে আমার জন্য এখানে এসে দাঁড়াবার?
আমি সত্যিই আশ্চর্য হয়ে বললাম, আমার তো কোনো সত্যিকার দরকার নেই, এই পথে যাচ্ছিলাম বলে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। বাহ! লালাজি আমার কথায় যেন দুঃখ পেয়ে বললে, আমি কথা দিয়েছিলাম না যে তোমার সঙ্গে দেখা করব? হ্যাঁ, আমার কথার কোনো দাম নেই? লালাজির নরম জায়গাটায় ঘা লাগাবার ভয়ে কথাটা ওইখানেই চাপা দিয়ে এতক্ষণের সত্যিকার যা নিয়ে উৎকণ্ঠা সেই প্রশ্নটাই করলাম। কিন্তু আমরা যাচ্ছিটা কোথায়? শুধু আঘাটা দিয়ে উঠে নয়, অন্ধকারে আদার পাদার বন জঙ্গল আর ছড়ানো ইট পাথরের পোড়ো জমির ভেতর দিয়ে হোঁচট খেতে খেতে যেভাবে এতক্ষণ এসেছি, তাতে এই প্রশ্নটাই আগে করার কথা। রাজারামের কথায় বাধা দিতে চাইনি বলেই এতক্ষণ চুপ করেছিলাম। প্রশ্নটা শুনে লালাজি মনে হলো যেন একটু ঠাট্টার সুরে আমার কথাটাই আবার আউড়ে বললে, কোথায় যাচ্ছি? হ্যাঁ, এক্ষুনি দেখতে পাবে। তা সত্যিই পেলাম। অন্ধকারের মধ্যে হঠাৎ যেন সামনে একটা কালো পাহাড় খাড়া হয়ে উঠেছে মনে হলো। পাহাড় নয়, বিরাট একটা সাবেকি মঞ্জিল, এখন অবশ্য প্রায় ধ্বংসস্তূপ হতে চলেছে। তারই ভেতর এঘর ওঘর এগলি ওগলি দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে লালাজি? লালাজি অবশ্য যেতে যেতেই সে কথা আমায় জানিয়েছে। কোম্পানির সে এখন ২০ নজরে পড়েছে। কুনওয়ারা সিংয়ের হারের পর কোম্পানির ফৌজ আর চরেরা সিংজির সঙ্গে বিন্দুমাত্র সংস্রব যাদের ছিল, নির্মম হয়ে তাদের খুঁজে বেড়াচ্ছে। লালা রাজারাম তাদের কাছে পয়লা নম্বর দুশ্মন। লালাজিকে তাই এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। কোম্পানির হাতে ধরা পড়লেও সোনাদানা হীরা জহরত নিয়ে তার বিপুল সম্পত্তি যাতে তাদের হাতে না পড়ে, তাই লালাজি অনেক খুঁজে খুঁজে এই পুরনো মঞ্জিলের ধ্বংসস্তূপটা বার করে তার একটা গোপন কামরায় সেগুলো লুকিয়ে রাখবার ব্যবস্থা করেছে। নিজের ভাগ্যদোষে ধরা পড়লে বা মারা গেলেও এই বিপুল ঐশ্বর্য যাতে বেপাত্তা না হয়ে গিয়ে তার বিশ্বাসী ভালো একজনের কাজে লাগে, তাই সে আমাকে সে গুপ্ত কামরাটা দেখিয়ে রাখবার জন্যে এনেছে। তা এনেছে, ভালোই করেছে, কিন্তু সে কামরা আমায় দেখাবে কখন? ঘরের পর ঘর, গলির পর গলি, সিঁড়ি দিয়ে ওঠা আর নামা, এই করতে করতে সব জায়গাটা আমার কাছে গোলক ধাঁধার চেয়েও জটিল মনে হচ্ছে যে। আর রাজারাম নিজে সে কামরা আবার চিনতে পারবে তো? সে প্রশ্নের জবাব যা পেলাম তা কল্পনাতীত। একটা বেশ লম্বা আবছা অন্ধকার ঘুলঘুলি দিয়ে আমায় নিয়ে যেতে যেতে লালাজি হঠাৎ আমার দিকে ফিরে দাঁড়িয়ে কিরকম একটা বিশ্রী অদ্ভুতভাবে হেসে বললে, এইখানটায় আমি নিজেই তারপর হারিয়ে গেছি। এই কথা কটা উচ্চারণের পরই সামনে থেকে সে এক নিমেষে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। লালাজি, লালাজি, লালাজি! আমি চিৎকার করে উঠলাম। তার জবাবে প্রথমে একটা বিকট হাসি সমস্ত বাড়িটার ভেতর দিয়ে যেন ঝোড়ো হাওয়ার মতো বয়ে গেল। তারপরই লালাজির বিদ্রুপে বাঁকা গলা, খোঁজো খোঁজো বাবুজি, খোঁজো। সোনা চাঁদি হীরা জহরাতের বহুত লালচ তোমার দিলের মধ্যে, কেমন? খোঁজো খোঁজো, তাহলে জান দিয়ে খোঁজো। আর কিছু না পারো, সেই লুকোনো কামরায় হীরা জহরতের ওপর তোমার হাড্ডিগুলো হয়তো সাজানো থাকতে পারবে। লালাজি, লালাজি! আমি প্রায় কোকিয়ে চিৎকার করে বললাম, এসব এসব তুমি কি বলছো? হ্যাঁ,
তুমি এপারের বদলে ও পারেই যদি গিয়ে থাকো তাহলেও আমার সঙ্গে বেইমানি কি তোমার সাজে? হ্যাঁ, তোমার লুকোনো দৌলতখানা আমি দেখতে চাই না। তুমি শুধু আমায় গোলক ধাঁধা থেকে বার হবার হদিশ বাতলে দাও লালাজি। উত্তরে আবার সেই নিষ্ঠুর হাসি। পাগলের মতো এ ঘর থেকে ও ঘর, এ গলি থেকে অন্য গলি, তারপর ছুটে বেড়াতে লাগলাম। দেওয়ালে চৌকাঠে ঠোকা লেগে লেগে হাত পা মাথা ক্ষতবিক্ষত হয়ে গেল, তবু বার হবার রাস্তা আমি পেলাম না। সত্যি শেষ পর্যন্ত তা পাবো না নাকি? এই অজানা ধ্বংসস্তূপের মধ্যে আমার কঙ্কাল চিরকালের মতো লুপ্ত হয়ে থাকবে নাকি? অস্থির উৎকণ্ঠায় আর একবার ছুটে বার হবার চেষ্টা করতেই আলোটা দেখতে পেলাম। আলো আলো আলো! তার মানে তো নিশ্চয়ই মুক্তির উপায়। হ্যাঁ, সেই আলোর রেখার দিকে পড়ি কি মরি করে ছুটলাম। আলো পাছে আলেয়া হয়ে যায় এই ভয়। তা হলো না। একটা বাঁক ঘুরতেই আলোটা দেখতে পেলাম। বেশ লম্বা চওড়া একটা ঘর। ঘরের মধ্যে এক কোণের দিকে দড়িতে বোনা দুটি ছোট চৌকি। তার একটিতে বসে এক প্রৌঢ় সরু লম্বা একটা খাতার পাতা উল্টাচ্ছেন। তার দড়িতে বোনা চৌকির পাশেই বেশ উঁচু মাটির পিলসুজের ওপর একটা প্রায় গোলাকার প্রদীপের মোটা মোটা কটা সলতে রেড়ি তেলের জোরেই বোধহয় জ্বলছে। ঘরটার ভেতর ঢুকে সেখানকার সরঞ্জাম আর অচেনা প্রৌঢ়টিকে দেখে একেবারে থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। প্রৌঢ় কিন্তু বিন্দুমাত্র না চমকে চশমাটা নাকের ওপর থেকে নামাবার সঙ্গে হাতের লম্বা খাতাটা মুড়ে আমাকেই রীতিমতো অবাক করে দিয়ে বললেন, আসুন আসুন বাবুজি, আপনার জন্যেই অপেক্ষা করে আছি। আমার নাম হলো মুন্সি মুলুকচাঁদ। আপনার নাম মুন্সি মুলুকচাঁদ? আর আপনি এই গোলকধাঁধা মঞ্জিলে আমার জন্যেই অপেক্ষা করছিলেন? কথাগুলো আমার গলা দিয়ে বার হয়নি, আমার চোখ মুখের চেহারাতেই তা প্রকাশ পেল। মুন্সি মুলুকচাঁদ তা ঠিকমতো বুঝে পাশের অন্য দড়ির চৌকিটা আমার দিকে ঠেলে দিয়ে বললেন, বসুন বসুন বাবুজি, ঠান্ডা হয়ে বসুন। আজ আপনার বহুত পরেশানি হয়েছে ঝুটমুট। ঝুটমুট? ঝুটমুট? এবার রাগের জ্বালায় আমার গলায় আবার কথা ফুটল। শুধু ঝুটমুট? শুধু ঝুটমুট বললে কিছুই বলা হয় না মুন্সি মুলুকচাঁদজি। কাউকে নিয়ে এরকম বিশ্রী তামাশা শয়তানি ছাড়া আর কিছু নয়। আর সে শয়তানি যে করেছে তার ঠিকানা এখন এপারের না ওপারের। আমার এই কথা শুনে মুন্সিজি বলেছিলেন, যাদের পেছনে ছুটে ছুটে অর্ধেক চুল ঝরিয়ে ফেললেন, এতদিনেও তাদের চিনলেন না। মুন্সিজি আর মেজকর্তার মধ্যে তারপর যা কথা হয়েছিল এই বিবরণের শুরুতেই তা কিছু দূর পর্যন্ত দেওয়া আছে। মেজকর্তার নিজের জবানিতে গোড়া থেকে ধরবার জন্যে যেখানে তা কাটা হয়েছিল সেখান থেকে শেষ পর্যন্ত মেজকর্তার নিজের কথাতেই আবার বোনা যেতে পারে। মেজকর্তা কথায় কথায় লালা রাজারামের নামটা করায়। লালা রাজারামের বলে হেসেছিলেন মুলুকচাঁদ। মেজকর্তা তাঁর খেরো খাতায় তারপর লিখেছেন, মুন্সিজির হাসির ধরনে একটু গরম হয়েই বললাম, হাসছেন কি? হ্যাঁ, হাসছেন কি? লালা রাজারাম কে তা আপনি জানেন? তা একটু জানি বই কি। একটু যেন চাপা বিদ্রুপের সঙ্গে বললেন মুন্সিজি।
তাতেই আরো জ্বলে উঠে বললাম, জানেন, হ্যাঁ জানেন লালা রাজারামের কথার কি দাম? লোকে স্বয়ং যুধিষ্ঠিরের চেয়ে তার কথায় বেশি বিশ্বাস করে। করে নয়, করে নয়, করতো, বললেন মুন্সি মুলুকচাঁদ একটু মুচকি হেসে। কিন্তু আগেই তো আপনাকে বলেছি যে এপারের সঙ্গে ওপারের কোনো মিল নেই। এপারে যে 16 আনা সচ্চা, ওপারে হামেশা সে 18 আনা ঝুটা হয়ে যায় স্রেফ মজা করবার জন্যেও। তা বলে লালা রাজারামও তাই হবে? অবিশ্বাসের সঙ্গে বললাম, এই 2 দিন আগে দেশের জন্যে যিনি জান দিয়েছেন তার এমন প্রবৃত্তি। যদি বলি ওই জান দেওয়াটাও ঝুটা বাহাদুরি। আগের মতোই মুখ টিপে হেসে বললেন মুন্সি মুলুকচাঁদ, লালাজি কুনওয়ারা সিংকে ছেড়ে কোম্পানির শরণ নিয়েছিলেন। তার জান নিয়েছে কোম্পানির ফৌজ নয়, তার আগের দলেরই লোক, বিশ্বাসঘাতকতার জন্যে। কখনো না, কখনো না, হতে পারে না। আমি প্রায় মার মুখ হয়ে বললাম, কি জানেন, কি জানেন আপনি লালা রাজারামের বিষয়ে? কে আপনি, কে? আমি লালা রাজারামেরই মুন্সি, তাই সব জানি, গম্ভীর হয়ে বললেন মুন্সিজি। মাথাটা প্রথমে গুলিয়ে গেলেও এতক্ষণে নিজেকে অনেকখানি সামলে নিয়েছি। তবু মুন্সিজির মুখের দিকে না চেয়ে নিচের মেঝেতে প্রদীপের আলোর ছায়াগুলোর দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, আপনি লালা রাজারামের মুন্সি ছিলেন, তাই সব জানেন। কেমন মুন্সিজি? আপনি লালাজিকে নিজের দলের সঙ্গে বেইমানি করবার জন্যে তাদের হাতে মরতে দেখেছেন। তারপর ওপারে গেলে সাচ্চারাও সব ঝুটা হয়ে যায় জেনে এখানে আমার মতো নিরীহ মানুষ যাতে লালাজির হাতে বেশি নাকাল না হয় তাই দেখবার জন্যে এখানে পাহারাদার হয়ে বসে আছেন। এই তো আসল ব্যাপার না মুন্সিজি? মুন্সিজি এবার খুশি হয়ে কি বলতে যাচ্ছিলেন, তাকে বাধা দিয়ে বলে গেলাম, আপনাকে কিছু আর বলতে হবে না মুন্সিজি, আপনি যা করছেন তা অতি মহৎ কাজ। কিন্তু এপারের কারো পক্ষে ওপারের কারো ওপর পাহারাদারি করায় বেশ একটু ঝামেলা নেই কি? তা আছে। মুন্সিজি স্বীকার না করে পারলেন না। তবে মানে, মুন্সিজিকে আবার থামিয়ে দিয়ে বললাম, তবে আপনার নিঃস্বার্থ গরজটা বড় বেশি। লালা রাজারামের লুকোনো দৌলতখানা যাতে যার তার হাতে না পড়ে তার জন্যে সব কিছু সহ্য করতে আপনি প্রস্তুত। হ্যাঁ, ঠিক 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 ধরেছেন। হ্যাঁ, উৎফুল্ল হয়ে বললেন মুন্সিজি। কিন্তু তার সঙ্গে আরো যা যা ধরেছি সেটাও তাহলে শুনুন। এবারে সোজা মুন্সিজির মুখের ওপর চোখ রেখে বললাম, আপনি নিজে আর এপারের কেউ নন, আমি ঠিকই বুঝতে পারছি। আপনি শুধু লালা রাজারামের মুন্সি ছিলেন না, কোম্পানির চরও ছিলেন সেই সঙ্গে। আপনার কাছে গোপন খবর পেয়ে কোম্পানি রাজারামজিকে কুনওয়ারা সিংয়ের দলের বলে জেনে তার আস্তানায় চড়াও হয়ে তাকে হত্যা করে। কিন্তু তার আগে নিজের ধনদৌলত লুকোবার ব্যবস্থা করে আপনার বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে লালাজি ভোলেননি।
ওপারে যাবার পর আপনার সবচেয়ে বড় দুঃখ এই যে ওপারে গেলেই সব জানতা হওয়া যায় না। তাই রাজারামজির লুকোনো দৌলতখানার হদিশ আপনি পাচ্ছেন না। তা পাবার জন্যেই এখানে এসে এমন পাহারা দিয়ে বসে আছেন। কিন্তু আপনি ডালে ডালে বলেই রাজারামজিকে পাতায় পাতায় যেতে হয়েছে। এতক্ষণে বুঝেছি আপনাকে হদিশ না দেবার জন্যে আমার মতো দোস্তের সঙ্গেও বাধ্য হয়ে তাকে এমন বিশ্রী চালাকি করতে হয়েছে। তবে যা তিনি করেছেন তা একেবারে ঝুটমুট নয়। ওই বেয়ারা রসিকতার ভেতর দিয়েই আমায় আসল ব্যাপারটা বুঝিয়ে তিনি আমাকে দিয়ে তার লুকোনো দৌলত উপযুক্ত হাতে পৌঁছে দেবার ব্যবস্থা করতে চেয়েছেন। আমি সেই চেষ্টাই এবার করব। দেশের জন্যে যিনি প্রাণ দিয়েছেন তার দৌলত দেশের কাজেই যাবে। সুতরাং বুঝতেই পারছেন, ওপারের মিথ্যে ছায়াবাজি দিয়ে লালা রাজারামের লুকোনো দৌলতখানা আপনার বংশের কারো হাতে তুলে দেওয়ার আশা আপনার আর নেই। মুন্সি মুলুকচাঁদের ফ্যাকাশে মুখটা তখন প্রায় ঝাপসা হয়ে এসেছে। সেদিকে চেয়ে বললাম, আপনি যে এপারের নন সেটা প্রথম কি করে বুঝলাম তাই ভাবছেন নিশ্চয়। একটা কথা তাহলে আপনাকে বলে যাই। ওপারের হয়ে এপারের সাজতে হলে কায়ার চেয়ে ছায়াটার দিকেই বেশি নজর রাখতে হয়। আপনি এমনিতে আজকের আসরটা ভালোই সাজিয়েছিলেন, কিন্তু ধরিয়ে দিয়েছে আপনার ছায়াটা। প্রদীপের আলোয় আপনার ছায়াটা ঠিকমতো পড়তে না দেখেই আসল ফাঁকিটা ধরে ফেলে আর সব ব্যাপার আমি বুঝে নিয়েছি। ঠিক যে বুঝেছি তা তো আপনার ফ্যাকাশে হয়ে মিলিয়ে যাওয়া থেকেই বুঝতে পারছি। আচ্ছা, নমস্কারটা তাহলে নিয়ে যান। মেজকর্তার লেখা এখানেই শেষ। যা তিনি লিখে গেছেন তা সত্য মিথ্যা যাই হোক, তার নিজের হদিশ এবারে একটু দিয়ে ফেলেননি কি? কুনওয়ারা সিং এর নাম তিনি করেছেন। কুনওয়ারা সিং তো সিপাহী বিদ্রোহের সময় বিহারের আরা জেলার কাছে তার জগদীশপুরের রাজ্য থেকে কোম্পানির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। মেজকর্তা কি তাহলে সেই সিপাহী বিদ্রোহের সময়কার মানুষ? তার খেরো খাতা আর একটু ভালো করে ঘেঁটে দেখতে হবে।